Bangladesh has fulfilled the criteria for graduation from the world's least developed countries. बांग्लादेश भी आज पाकिस्तान से आगे निकल चुका है। $40 बिलियन का बांग्लादेश एक्सपोर्ट करता है, अब 22 बिलियन करते हैं। हमारे देश में कई राज्यों को बांग्लादेश से सीखने जैसा है। जब बांग्लादेश आता है ना, तो हमें इस बात का हमेशा गर्व होता है। Bangladesh was steadily growing. কোন জাদু বলে বাংলাদেশ এগিয়ে গেল? কিভাবে এগোলো? রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছেন সোনার বাংলা। কবি জীবনানন্দ দাশের কাব্যে রূপসী বাংলা। কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছেন বাংলাদেশ। সত্যজিৎ রায় তার ছবিতে বাংলাদেশ নামটি ব্যবহার করেছেন। 1969 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছেন নতুন দেশটির নাম হবে বাংলাদেশ। সেই বাংলাদেশে কখনো বৃষ্টিতে স্নাত, কখনো খরতাপে উত্তপ্ত, কখনো দিগন্ত বিস্তৃত স্নিগ্ধতায় পরিপূর্ণ। সেই বাংলাদেশকে নিয়েই আজকের তথ্যচিত্র 57,000 বর্গমাইল। সমুদ্রের নীল জল থেকে উঠে আসা এই পাললিক বদ্বীপ ষড়ঋতুর আবর্তে যার সৌন্দর্য উদ্ভাসিত। পৃথিবীর শ্রেষ্ঠতম সুতি বস্ত্র মসলিন যেমন এই মাটিকে দিয়েছে রূপকথার মতো ঐশ্বর্য, তেমন পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ বিহার পাহাড়পুর কালের সাক্ষ্য দেয় সভ্যতার। এই সৌন্দর্যের বিপরীতে লুণ্ঠনের বেদনাদগ্ধ ইতিহাসও আছে। সম্পদের লোভে এখানে এসেছে ব্রিটিশ, ডাচ, পর্তুগিজ, ফ্রান্সের বণিকরা। 1757 সালে ইংরেজ বণিকরা দখল করে নেয় রূপসী বাংলাকে। পরের প্রায় 200 বছর পরাধীনতার গ্লানি। 1947 সালে ব্রিটিশ বিদায় নেয়, কিন্তু বিপরীতে বাংলার প্রভু বনে যায় পাকিস্তান। সেই শোষণ, সেই নির্যাতন। পার্টি বলেছিল যে পাকিস্তান একটা কৃত্রিম রাষ্ট্র, ধর্মভিত্তিতে কোনোদিন জাতীয়তা নির্ধারিত হয় না। ওর জন্য পাকিস্তানে মুসলমানদের আলাদা আবাসভূমি বলে যে থিওরি দেওয়া হয়েছে, এইটা চিরস্থায়ী হতে পারে না। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তানের জন্ম হলো, সেইখানে আমরা কিছু পাইলাম না। আমরা 56 ভাগ মানুষ, আমাদের চাকরি পায় শতকরা 10 থেকে 14 ভাগ। আমার দেশে বন্যায় ভেসে যায়, ক্রুগ মিশন আসে, তারা বলে নদী খনন করতে হবে, টাকা লাগে 1000 কোটি টাকা, পাকিস্তানের দিল না। আমার দেশের সোনালী ফসল পাট চট্টগ্রাম বন্দরে বোঝাই হয়ে যায় কোরিয়াতে, ওইখানে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় সেটা দিয়ে কলকারখানার মেশিন কিনে নামে এসে করাচিতে। তো কাজে বাঙালি জাতীয়তাবাদ ছাড়া তো কোনো উপায় ছিল না। পাকিস্তানের ব্যবসা বাণিজ্য পুরোটাই নিয়ন্ত্রণ হতো পশ্চিম পাকিস্তান থেকে। তখনকার এক হিসেব দিয়েছেন ফ্রান্সের বিখ্যাত সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা বের্নার অঁরি লেভি তার বইতে। উন্নয়নে ব্যবহৃত বৈদেশিক মুদ্রার 80% পশ্চিম পাকিস্তানে এবং মাত্র 20% ব্যবহার হতো পূর্ব পাকিস্তানে। আমেরিকা ছাড়া অন্য যে কোনো দেশ থেকে আসা সাহায্য 96 ভাগ পশ্চিম পাকিস্তানে এবং মাত্র 4 ভাগ পূর্ব পাকিস্তানে দেয়া হতো। শিক্ষায় দীক্ষায়, সংস্কৃতি চর্চায়, অর্থনীতিতে সবকিছুতে এমনভাবে ডমিনেট করা শুরু করলো যে বাঙালিরা যেন কখনো উঠে দাঁড়াতে আর না পারে। এবং আমরা যদি সরকারি বিভিন্ন পদের কথা চিন্তা করি, সেখানে নট ইভেন 10% বেশি বাঙালিদের কোনো অধিকার ছিল না। কর্ণফুলী পেপার মিল হতো, কাগজ তৈরি হতো, এই কাগজ চলে যেত জাহাজে করে করাচি, সেখান থেকে এটার বিতরণ হতো, বাংলাদেশের হতো না। জাতিকে মুক্তির চেতনায় শানিত করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে উঠে আসা আপাতমস্তক বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধাপে ধাপে আন্দোলন সংগ্রামের মধ্যে 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি হয়। রাজপথ থেকে পশ্চাৎ জনপদে স্লোগান ওঠে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।
মুক্তিযুদ্ধের যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল 70-এর নির্বাচনের পর থেকে, এবং পাকিস্তানি যে বাঙালিদের হাতে ক্ষমতা দেবে না, বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দেবে না, তারপরে নির্মম নির্যাতন করে যাচ্ছে, তখনও সেই প্রেক্ষিতে আমাদের মনে হয়েছিল, অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব এখানে একটা মুখ্য ভূমিকা রেখেছে, আমরা যারা তরুণ ছিলাম আমাদের মনে হয়েছিল যে না, যত আলোচনাই চলুক না কেন বাঙালিদের হাতে কখনো তারা ক্ষমতা ছাড়বেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে হলে পরে এই দীর্ঘ কয়েক দশক ধরে বাঙালি জাতি তার স্বাধিকারের জন্য, এবং বাঙালি জাতি যদি রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রের চরিত্র কি হবে, তার নীতি কি হবে, আদর্শ কি হবে, এইসব বিষয় নিয়ে শ্রমিকের আন্দোলন হয়েছে, কৃষকের আন্দোলন হয়েছে, ছাত্র সমাজের বীরত্বপূর্ণ লড়াই হয়েছে, সমাজের অন্যান্য অংশ মানুষ লড়াই করেছে। সেই লড়াই সংগ্রামের সমস্ত প্রক্রিয়াটাই আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু পূর্ব প্রস্তুতি। ৭১ সালে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে যখন জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও আওয়ামী লীগের কাছে সামরিক জান্তা ইয়াহিয়া খান ক্ষমতা দিতে রাজি না হয়। No question of this and that. I want my right. Emancipation. I want my emancipation. Why Pakistan cannot do anything about it? Who can do anything when 70 million people are united behind us? Even with the army. What damn army can do? We don't care for them. They can suppress my people with bullets. So you're already the chief of independent Bengal. De facto, not legally, but de facto. What? I am the president of the people of Bengal. Legally, morally. I am the man who can govern this country. দুচোখ ভরা স্বপ্ন নিয়ে জীবন বাজি রাখলেন স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কারখানার শ্রমিকের থেকে ক্ষেতের কৃষক। যে দেশটা অস্ত্র দিয়েছে আমাদের, বারুদ, গোলা বারুদ দিয়েছে, তার চেয়ে অনেক বেশি শক্তি দিয়েছে আমাদের স্বপ্নের যে তেজ, স্বপ্নের যে আমাদের ভাবনা, আমরা কি চাই ভাবনা, সেগুলো একটা সুখী বাঙালিদের রাষ্ট্র। নবম শ্রেণীর পড়া ছেড়ে যুদ্ধে চলে যান কিশোর মোজাম্মেল হক। ছয়ানা দিস্তায় বাংলায় কাগজ পয়দা হইয়া, সেই কাগজ পশ্চিম পাকিস্তানে প্লেন দিয়া গিয়া, সেই প্লেন ট্যাক্স দইরা তারপরে আমার এইখানে 14 দিস্তা বেচবা। তো আর যাতে 14 পড়তে না হয় এর জন্য তখন লগে যেইটুকুন যোগ্যতা অর্জন করা দরকার, তখন লগে সেইটুকুন যোগ্যতা অর্জন করেই তখন দেখব। শুরু হয় যুদ্ধ, মুক্তির যুদ্ধ, পরাধীনতার শেকল ছেঁড়া যুদ্ধ। This is the colonial war. We have seen in history the colonial war. Every colonial power had to vacate the place. Pakistan is the third-rate power. How can they afford to fight and win a war, having a line of communication of 3,000 miles with a very meager economy, and fighting against a population of 75 million who have risen in unison for one thing, that is democratic right and their self-determination and independence. পূর্ব পাকিস্তানের পোষ্য গভর্নর ছিল মোনায়েম খান। বাঙালি হয়ে বিরোধিতা করেন বাঙালির স্বাধীনতার। পাকিস্তান সেনাবাহিনী খেরা বনানীর বাড়িতে ঢুকে সন্ধ্যায় তাকে হত্যা করে কিশোর মোজাম্মেল। যেই দিকে দরজা এই দিকেই মুখ করে বয়ে রয়েছে। এইরকম একটা সোফা, 3 জনের সোফা, মাঝখানে মোনায়েম খান বয়ে রয়েছে, এক পাশে শিক্ষামন্ত্রী আমজাদ হোসেন, আরেক পাশে তার মেয়ের জামাই। তা চিনা হয়ে গেছে। তো দেখা খালি সাদা টুপি দেখা অটোমেটিকে এই এসএমজিটা দেওয়াই ছিল। তো আমার উদ্দেশ্য হলো যে একটা ম্যাগাজিন পুরাটাই এর ভিতরে দেবো, তারপরে আরেকটা ম্যাগাজিন যাচ্ছে এইটা দেওয়া চেষ্টা করবো। তো একটা শব্দ চিকারে চাপ দিচ্ছি, পরে ট্রিম দেওয়া হয়েছে, পরে এইভাবে ওমাগো করে দেখলাম খালি পড়ে গেছে, পরে এমনি দাফাইতেছে, আর ওই দুটাই ওমাগো বাবাগো করতেছে, পুরা বাড়ির মধ্যে চিৎকার শুরু হয়ে গেছে। তো আর তো গুলি বাইরে না, তো তাড়াতাড়ি স্ট্যান্ডার্ড কক করতে চাইলাম, কক হইতেছে। বাম দিকে ডান দিকে চাই দেখি যে আমার লগে যে ছিল হ্যাঁ নাই। আমি দেখলাম যে হ্যাঁ যে যাইতেছে, মানে সিমকে বাইঙ্গা ছুইরা যাইতেছে। তা আমিও তার পিছনে ছুটছি, ছুইটা গিয়ে আমি খালি ওয়ালটা টপ পাইতে গেছি, পরে আমি খালি একটু এই পাউডার এইখানে একটু মানে পাইছি, যে আঘাত পাইছি। ইসলামপুরের কাছে একটি জায়গা, আমরা নদীর পার সন্ধ্যার আগে এসছি, ওপারে যাব,
ওই বাহাদুরাবাদের রেল লাইন উড়িয়ে দেব, কারণ বাহাদুরাবাদ জামালপুর ঢাকা থেকে ওখানে পাকিস্তানের একটা বিশাল বড় ক্যাম্প আছে বাহাদুরাবাদ ঘাটে, ওখান থেকে তারা পুরো ওই অঞ্চলটাকে করে, এটা বন্ধ করে দিলে পরে ওদের রসদ সামরিক সরবরাহ যাবে না। কিন্তু যেতে পারছি না। গ্রামগঞ্জের অসংখ্য লোক নিয়ে আসার পরে আমাদের সন্ধ্যা হয়ে গেল, নৌকা নাই, ওরা রাত্রে আমাদের ওখানে রেখে এই যে রাখলো খাওয়াবে আমাদের, একটা মুরগি আনলো, কেউ দুধ নিয়ে আসলো, নিজেদের থেকে নিয়ে রান্না করছে। এই 9:30 9টার দিকে বোধ হয়, 9টা 9:30টার দিকে খেতে বসছি আমরা। খবর আসলো যে দূরের থেকে বোঝা গেছে যে পাকিস্তানিদের ওই দিক দিয়ে এগিয়ে আসছে। সব দৌড়াতে দৌড়াতে নদীর পাড় দিয়ে বিভিন্ন জায়গায় যে দিক দিয়ে পারলো, গ্রামের লোকরা আমাদের অন্ধকার চিনি ওরা দেখিয়ে টিকে দিল যে দিক দিয়ে আসে। তার এই কিছুক্ষণ পরে দেখলাম ওই গ্রামটার ওই বাড়িগুলোর উপর দিয়ে আগুন জ্বলছে, পুরো এলাকাটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে পাকিস্তানের এসে। এই সব তরুণ কিশোরের বীরত্ব ও ত্যাগের কারণেই পাকিস্তান জান্তা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। যখন 16ই ডিসেম্বর ওরা লিফলেট করলো, তখন ওরা সারেন্ডার করবে, তখন জিপ নিয়ে বাইরে, যে আমি ঢাকা ক্লাবের বসে আছি, ঢাকা ক্লাবের সামনে ভিতরে বসে আছি ওপেন জিপে। পাকিস্তান আর্মির আস্তে আস্তে ক্যান্টনমেন্টে আসলো, টেবিলের দরকার, ঢাকা ক্লাব থেকে টেবিল বের করে দিলাম, টেবিল নিয়ে গেল, ওখানে ছিলাম। ওখানে শফিউল্লাহ সাহেব ছিল, খন্দকার সাহেব ছিল, হায়দার ভাই ছিল, কর্নেল হায়দার। সেই দিনটা সকালটা একটা মনে হয় যে আকাশে যেমন গ্লিডার ছড়লে যেমন একটা বিয়ে শাদী দেখেন না, মানুষ চমকির মতো পড়ে, মনে হচ্ছে যে বাংলাদেশটা একটা গ্লিডারের মতো, যে আকাশ বাতাস তখন মানে সব ডান্সিং, সব কিছু নাচতেছে, আকাশ বাতাস গাছপালা। তো এটা একটা মানে কি, এটা একটু আনফরগেটেবল, এটা ভুলা যাওয়ার মতো না যে ওই সময় মানুষের। এবং আমি যখন সকালবেলা আমার সেই আর্মস বের করে ফেলতেছি, তখন আর লুকায় রাখার নাই, যে বের করে ফেলতেছি 5টা বাড়ি থেকে সবাই, তখন রাস্তায় সবাই কি বলতেছে, চা খাও, শরবত খাও। এটা তো একটা মনে হচ্ছে পুরা দেশটাই একটা হাসতেছে। বাংলাদেশ 9 মাসের যুদ্ধের রক্তস্রোতে পেরিয়ে বাংলাদেশ স্বাধীন হলো, উড়ল বিজয় নিশান। গোটা দেশ তখন অনেকটা শ্মশান, ব্রিজ কালভার্ট সবই ভাঙা, ধ্বংস শিল্প কলকারখানা, আগুনে পোড়া বাড়িঘর, অর্থনীতি বলতে কিছুই নেই। এই যে পলায়ন পর পাকিস্তানি সেনাবাহিনী, তারা তো সব কিছু ধ্বংস করে গেল, বন্দরে মাইন পুঁতে গেল, স্কুল কলেজে মিলিটারি বসাইয়া নষ্ট করলো, কল কারখানা, ব্যাংক, বিমা, শিল্প প্রতিষ্ঠান সব কিন্তু ছেড়ে দিয়ে পাকিস্তানিরা পলায় গেল। কাজে নতুন করে সব কিছু শুরু করতে হবে। কেমন ছিল তখনকার আর্থসামাজিক অবস্থা তা জানা যায় বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে। মাথাপিছু আয় $50 থেকে $70 মাত্র, 47 বছর মানুষের গড় আয়ু, বেকারত্বের হার 30%, মাত্র 20% শিক্ষার হার, দেশের 80% মানুষের বাস দারিদ্র্য সীমার নিচে। যে কোনো ভালো পরিস্থিতি দিয়ে বিবেচনা করলেও বাংলাদেশ তখন জটিল আর সংকটপূর্ণ এক উন্নয়ন সমস্যার নাম। বিশ্বব্যাংকের প্রতিবেদনে এভাবেই মূল্যায়ন করা হয়েছিল বাংলাদেশকে। টাকাই ছিল না, পাকিস্তানি টাকাগুলো আমরা সিল দিয়ে বাংলাদেশ আমাদের অর্থনীতি চালু করতে হয় সেই সায়ন্তার প্রথম দিকে। তো সেই কারণে বললাম 70 দশকের একদম গোড়াতে যে বিধ্বস্ত এবং ভয়ঙ্কর অবস্থায় বাংলাদেশ যাত্রা শুরু করে, অনেকে সংখ্যাও প্রকাশ করেছিলেন যে বাংলাদেশ হয়তো স্বাধীন জাতি হিসাবে টিকে থাকতে পারবে কিনা, এবং অনেকে এও বলেছিলেন যে বাংলাদেশ যদি উন্নতি করতে পারে, অগ্রগতি ঘটতে পারে, পৃথিবীর এমন কোনো দেশ থাকবে না যারা উন্নতি না করতে পারবে। অর্থাৎ বাংলাদেশকে এতটাই অবজ্ঞার চোখে তখন দেখা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে এক তলাবিহীন ছুরি বলে আখ্যা দিয়েছিলেন তখন। একেবারেই শূন্য থেকে শুরু করতে হলো বাংলাদেশের পুনর্গঠন। আমার দৃষ্টি দেখাতে হবে দেশের সামনে কি কোন পথে আমার অর্থনীতিকে ও দেশকে আমার নিয়ে যেতে চাই। এইটা সামনে দৃষ্টি থাকে, তারপর ওইটা দৃষ্টির পিছনে
as the resource situation improves in অন্তর্জাতিক আমার অবস্থার এখন একটা উন্নতি হবে এখানে, তারপর রিসোর্স কমিটমেন্টস could be mobilized. ওই যে আজকাল তো প্ল্যানের যখন তৈয়ার হয় আর বাজেট তৈয়ার হয় তো রিসোর্সেস তো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওই সময় তো এইরকম একটা ফার্ম রিসোর্সের কেন্দ্র করে এখন একটা প্ল্যান ঠিক করা তো সম্ভব ছিল না। তো আমার পয়েন্ট ছিল we are laying down a vision for the country, যে বঙ্গবন্ধু এর নিজের এখন একটা যে স্বপ্ন ছিল এখানে of the type of society he wanted, যে আমার কনস্টিটিউশনের 4 প্রিন্সিপালের মধ্যে এখন একটা প্রচার হলো এখানে, ওইটা কেন্দ্র করে we wanted to lay down কি সব দেশে করতে হবে, প্রত্যেক সেকশনে কোন ডাইরেকশনে নিয়ে যেতে হবে যদি আমাকে এখন একটা স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। প্রথম দিকে যেটা নজর দেওয়া হলো, এই যে একটা ভেঙে গেল যে অর্থনীতি, তাকে তো পুনর্গঠন করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চলাফেরার সুযোগ। কারণ আমার যদি খাদ্য কোথাও থাকে আরেক জায়গায় নিতে হয়, আমার যদি বীজ এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়, বাজার ব্যবস্থাটা তো চালু হতে হবে, এবং সেই ব্যবস্থা চালুর মূল একটা বিষয় হচ্ছে চলাফেরার সুযোগ। তো সেদিকে প্রথম নজর দেওয়া হয়। আরেকটাতে জোর দেওয়া হলো কৃষির উপরে। কৃষি, কৃষক, খালি কৃষি নয়, কৃষি এবং কৃষকের উপর জোর দেওয়া হলো। কারণ কৃষি তো আমাদের মূল অর্থনীতির চালিকা শক্তি তখন। সেখানে একটা হচ্ছে ধান, আরেকটা হচ্ছে পাট। পাট হচ্ছে অর্থকরী, যেটা বিদেশে রপ্তানি করা হয়, এবং খাদ্য দরকার, চাল দরকার, সেই জন্যে কৃষির দিকে নজর দেওয়া হলো। এইখানে বঙ্গবন্ধুর একটা যুগান্তকারী যে বিষয়টি, সেটা আমি মনে করি আর কি, আমি তো ওই সময় দেখেছি, সেটা হচ্ছে সমবায়ের তিনি ডাক দিয়েছিলেন। এখন সেই বাংলাদেশ কোথায়? বিশ্ব কোন চোখে দেখছে বাংলাদেশকে? 2 বছর আগেই মধ্যমায়ের দেশের কাতারে পা দিয়েছে বাংলাদেশ। I'm delighted that Bangladesh has fulfilled the criteria for graduation from the world's least developed countries. This is a clear signal that the country is building an inclusive and thriving economy with a commitment to lifting millions of people from poverty and hunger. And I also commend Bangladesh's achievement in women's empowerment and access to education. কি বলছে 49 বছর আগে পরাজিত পাকিস্তান? পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেখানকার সংসদে বলেছেন, উন্নয়নের জন্য বাংলাদেশকে অনুসরণ করতে হবে পাকিস্তানকে। बांग्लादेश भी आज पाकिस्तान से आगे निकल चुका है, इसलिए कि हमारा जो सिस्टम सारे एक स्टेटस को, एक करप्ट स्टेटस को ने सारे हमारी इंस्टीट्यूशंस तबाह कर दिए। সেখানকার টেলিভিশনের টক শোতেও বাংলাদেশের প্রশংসায় বিভোর। आप सिर्फ उनकी स्टॉक एक्सचेंज देखिए, ढाका स्टॉक एक्सचेंज की मालियत $300 बिलियन है, हमारी स्टॉक एक्सचेंज सिर्फ $100 बिलियन है। $40 बिलियन का बांग्लादेश एक्सपोर्ट करता है, आप 22 बिलियन करते हैं, और वो मुसलसल तरक्की में रफ्तार भी उनसे ज़्यादा है। लेकिन आप देखेंगे बांग्लादेश की एक्सपोर्ट हमारे बराबर थी 5 साल पहले, हम 25 से 20 पे चले गए, और वो 24-25 से लेके अब वो 40 की तक पहुंच गए हैं। हमें वो समझ आती है ये नहीं कि बांग्लादेश की जो बरामदात हैं वो इतनी बढ़ गई हैं, हमसे ज्यादा हैं। यानी हमें समझने में मुश्किल है कि ये कैसे हो गया। भाई बांग्लादेश हमसे आगे निकल गया। एक चीज और देख लीजिए, जब आजाद हुआ था, जब मुल्क की सेपरेशन हुई थी 1971 में, तो उस वक्त 8 आने का 50 पैसे का 1 बंगाली टका मिलता था, आज वो $1.25 है। बांग्लादेश ने ना सिर्फ अपनी प्रोडक्टिविटी बढ़ाई है, उन्होंने वहां पे एक तो इन्वायरमेंट फ्रेंडली, इन्वेस्टर फ्रेंडली इन्वायरमेंट दिया है अपने इन्वेस्टर्स को। उसके बाद जो उन्होंने अपने शोबा था, मशीनरी जदीद लगाई, वहां पर उनकी जो लेबर कॉस्ट है वो कम थी, और उसके साथ साथ उन्होंने जो बिजली की जो सप्लाई थी वो भी अनइंटरप्टेड उनको इंश्योर की, जिसकी वजह से उन्होंने अपनी प्रोडक्शन कास्ट भी कम की। पिछले 5-6 सालों में बांग्लादेश ने बहुत ग्रो किया है, और उसकी जो सबसे बड़ी बुनियादी वजह यह है कि उसने एक्सपोर्ट मार्केट पे बहुत, जिसे कहते हैं कि अपनी गिरफ्त मजबूत की। लेकिन उसकी जो सबसे एक बड़ी वजह ये थी कि एक तो यहाँ पे वहाँ पे पॉलिटिकली जो है स्टेबिलिटी है। परवेज हुडबाय साहब को क्रेडिट देना चाहता हूँ कि उन्होंने एक बहुत ही एक्सीलेंट आर्टिकल लिखा है डॉन में इसी हवाले से। जब मैंने उसे पढ़ा तो ना मैं सिर्फ उससे इंस्पायर हुआ, पर जब मैंने उनके फैक्ट्स एंड फिगर्स देखे और ये कंपैरिजन देखा, तो आई
मुझे एक झटका लगा, मेरा सर नदामत से झुक गया, मुझे यकीन नहीं आया, मुझे गुस्सा आया कि दिस इज़ नॉट पॉसिबल। मैंने और फर्दर रिसर्च की तो मुझे पता लगा कि ये तो एक रियलिटी है, ये हार्ड फैक्ट्स है। বাংলাদেশের পার্শ্ববর্তী বিশাল দেশ ভারত, অনেক বড় অর্থনীতি। সেই ভারতের দৃষ্টিভঙ্গি কি বাংলাদেশ সম্পর্কে? ঢাকায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশের উন্নয়ন গর্ব করার মতো। अरे बोले तुम्हारे बगल में 17 करोड़ का देश आज दुनिया में नंबर 2 पे खड़ा है गारमेंट की दुनिया। सूरज पहले यहाँ निकलता है लेकिन बाद में किरणें हमारे यहाँ भी तो पहुंचती है। यहाँ जितना विकास होगा, जितनी ऊंचाइयां प्राप्त करेंगे, वो रोशनी हम तक आने ही वाली है, ये मुझे पूरा भरोसा है। आज इन्फेंट मोर्टालिटी रेट देखिए, हमारे देश में कई राज्यों को बांग्लादेश से सीखने जैसा है कि उन्होंने जिस प्रकार से इन्फेंट मोर्टालिटी रेट के संबंध में, न्यूट्रिशन के संबंध में, इवन गर्ल चाइल्ड एजुकेशन के संबंध में, ये बातें हैं जो स्वाभाविक रूप से, क्योंकि जब बांग्लादेश आता है ना तो हमें इस बात का हमेशा गर्व होता है। ভারতের টেলিভিশন বা সোশ্যাল মিডিয়া এখন পঞ্চমুখ বাংলাদেশের প্রশংসায়। While we were talking about China, while we were talking about Brazil, while we were talking about South Africa and other countries, Bangladesh was steadily growing. In 2019, the Asian Development Bank called Bangladesh the fastest growing economy in the Asian Pacific region. In fact, since 2009 to 2019, Bangladesh has grown 188%, which is a fabulous growth. মাত্র 5 বছর আগে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় 100 টাকা হলে ভারতবর্ষের মাথাপিছু আয় ছিল 140 টাকা। কোন জাদু বলে বাংলাদেশ এগিয়ে গেল? কিভাবে এগোলো? বিবিসির রিপোর্টেও এই উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা হয়েছে। शेख हसीना भी इस बात को मानती हैं कि चीन इस इलाके में बड़ी भूमिका निभा रहा है। बांग्लादेश कई मोर्चों पर न केवल पाकिस्तान से आगे निकल चुका है बल्कि भारत को भी पीछे छोड़ रहा है। बाल मृत्यु दर, लैंगिक समानता और औसत उम्र के मामले में बांग्लादेश भारत को पीछे छोड़ चुका है। বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশের উন্নয়নকে বিস্ময়কর বলে মন্তব্য করেছে। গত এক দশকে অর্থনৈতিক ও সামাজিক সব সূচকে পাকিস্তানকে ছাড়িয়েছে বাংলাদেশ, কোনো কোনো ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে। পাকিস্তানকে এত দ্রুত পিছনে ফেলতে পারবো এটা এদেশে অনেকেই ভাবেনি, যেখানে অনেকেই স্বাধীনতা নিয়ে সন্ধিহান ছিল স্বাধীনতার গোড়ার দিকে আমাদের, সেটা অবশ্যই। তো পাকিস্তানের যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ধর্মান্ধতা, যে পশ্চাৎমুখী সামন্ত চিন্তা চেতনা, বাংলাদেশ তা থেকে গোড়া থেকে মুক্ত ছিল। এটা হলো বাংলাদেশের আভ্যন্তরীণ শক্তির অন্যতম কারণ। স্বাধীনতার বছর বাংলাদেশের ৮০% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করলেও এখন সেই সংখ্যা কমে এসেছে মাত্র ২১%। দেশের ভেতরে মধ্যবিত্ত শ্রেণী বেড়েছে ২.৫ গুণের বেশি। বাংলাদেশের মানুষের গড় আয়ু ৪৭ বছর থেকে বেড়ে হয়েছে ৭২ বছরের বেশি। পাকিস্তানের গড় আয়ু ৬৬ বছর ৪ মাস, ভারতের ৬৮ বছর ৩ মাস, মিয়ানমারের ৬৬.৫ বছর, নেপালের ৬৯ বছরের বেশি এবং আফগানিস্তানে ৬০.৫ বছর। আমাদের মাতৃ মৃত্যু ৯০ দশকের গোড়াতে ৯৪-৯৫তেও ছিল ৪৭৪ জন। ১ লক্ষ মা যখন সন্তান জন্ম দিত ৪৭৪ জন মা মারা যেত। এখন সেটা ১৬৫তে এসে নামিয়েছে ১ লক্ষে। তো কোথায় ৪৭৪ আর কোথায় ১৬৫। সেরকম সব ক্ষেত্রে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু। সেটার কারণ হলো যে স্বল্প ব্যয়ের যে সমাধানগুলো, শিশু মৃত্যু হার কমানোর ক্ষেত্রে খাবার, স্যালাইন, শিশুদের টিকা দেওয়া, জন্ম নিরোধ পদ্ধতিগুলো সামাজিকভাবে কম দামে বিক্রয় করার সরকারি কর্মসূচি, এগুলো মানুষ অত্যন্ত দ্রুত গ্রহণ করেছে। আমাদের ৫৮% দারিদ্র্য ছিল ৯০-৯১তে।
সেই দারিদ্র আমরা গত 20 বছর, আমি বলবো বিশেষ করে গত 10-12 বছর যে পরিবর্তনটা হয়েছে সেটা ম্যাজিক্যাল। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে। দেশের মোট গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংখ্যা দাঁড়িয়েছে 4,482টি। সেখানে কাজ করছে প্রায় 50 লাখ শ্রমজীবী মানুষ। কোথায় নেই মেড ইন বাংলাদেশ ট্যাগ? হোক না সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো শহর কিংবা কানাডার বড় কোনো শোরুম। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনে 2019 সালে তৈরি পোশাক রপ্তানির বাজারে শীর্ষ 5 দেশের মধ্যে চীন 30.8%, বাংলাদেশ 6.80%, ভিয়েতনাম 6.2%, ভারত 3.5% এবং তুরস্ক 3.2% যোগান দিয়েছে। রেডিমেড গার্মেন্টসের উত্থানের পেছনে সরকারের নীতিমালার একটা বড় ভূমিকা আছে, প্রণোদনার একটা বড় ভূমিকা আছে। সুতরাং আমরা যে কেবলমাত্র বাজারের উপরে ছেড়ে দেইনি, আমরা যে নীতিমালা, প্রণোদনা, বিভিন্ন ধরনের সরকারি বিনিয়োগ, এগুলোর মাধ্যমে অর্থনীতিকে একটা ডাইরেকশন দিয়েছি, সেটা আমার মনে হয় যে ইতিবাচক ফলাফল দিয়েছে। বিশ্বব্যাংকের মানব সম্পদের সূচকে ভারত ও পাকিস্তানকে টপকে গেছে বাংলাদেশ। 157টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 106তম, পাকিস্তান 134 এবং ভারত 115তম। শুধু যে দারিদ্রতার হার কমেছে তা না, কারণ দারিদ্রতার হার তো খুব ন্যারো একটা ভিত্তি, যে খাদ্য মিনিমাম বেসিক নিডস মেটানোর সক্ষমতা অর্জন করেছে কিনা। কিন্তু এর বাইরেও আপনার যে মানব উন্নয়ন সূচক যেটা ইউএনডিপি করে এবং মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স যেটা জাতিসংঘ কয়েকবার করেছে, সেখানেও তো বাংলাদেশের শুধু ইনকাম ডাইমেনশনে না, নন ইনকাম ডাইমেনশনের ক্ষেত্রেও তো আমাদের অগ্রগতি খুবই উল্লেখযোগ্য। আরেক পূর্বাভাস, এইচএসডিসির আগাম প্রতিবেদনে বলা হয়েছে 2030 সাল নাগাদ বাংলাদেশ পৃথিবীর 26তম বৃহত্তম অর্থনৈতিক দেশ হতে যাচ্ছে। পাকিস্তানের চেয়ে তো বহু আগে আমরা পিছনে ফেলেছি। আমাদের মাথা পিছু আয় বেশি, আমাদের শিক্ষার হার বেশি, আমাদের ফরেন রিজার্ভের হার তাদের চেয়ে বেশ বেশি, তাদের চেয়ে রপ্তানি বেশি। তো সর্বক্ষেত্রেই তাদের চেয়ে এগিয়ে। মাতৃমৃত্যুর চেয়ে আমরা অনেক কম তাদের চেয়ে, শিশু মৃত্যু তাদের অনেক বেশি, সেগুলো চেয়ে আমরা অনেক অগ্রসর। মাথা পিছু আয়ের দিকে এগিয়ে গেছি বহু আগে। একসময় তারা বেশি ছিল মাথা পিছু আয়। ভারতকে 2020 IMF বলছে যে ভারতের যে আয় মাথা পিছু, সেটাকে আমরা ছাড়িয়ে যাব। বিশ্বে বাংলাদেশ এখন তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, চাল উৎপাদনে চতুর্থ, মাছ উৎপাদনে পঞ্চম, আম এবং আলু উৎপাদনে 7ম অবস্থানে রয়েছে। দেশের বাইরে গিয়েও আমরা বড় মাপের একটা কর্মসংস্থানের জায়গা তৈরি করতে পেরেছি জিসিসিতে, এবং এমনকি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যেও। তো যেখান থেকে এখন আমাদের ধরেন 15 বিলিয়ন, 14 বিলিয়ন, 15 বিলিয়ন ডলার মতো বছরে আয় আসছে, এবং এতে গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের একটা স্টিমুলাস দেয়া যাচ্ছে। আমাদের প্রবৃদ্ধি খুব স্টেবল ওয়েতে বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা 70-এর দশকে দেখি, আমাদের ছিল 2.5-3% মতো। 80-র দশকে এসে একটু বেড়েছে, বেশি বাড়ে নাই। 90-এর দশকে এসে আমরা কিন্তু 5% কাছাকাছি চলে গেছি। তারপরে পরবর্তীকালে আমরা 6%, পরের দশকে 2000 সালের পরে দশকে, এবং এখনকার দশকে আমরা 7% আছি। এই যে ধারাবাহিকতা, এটা কিন্তু একটা ইউনিক ফিচার বাংলাদেশে, যেটা কনসিস্টেন্সি দিচ্ছে আমাদের। যুদ্ধবিধ্বস্ত দেশে তীব্র সংকট ছিল ওষুধের। 80% ওষুধই আমদানি করতে হতো বিদেশ থেকে, বাকি 20% যোগান হতো দেশে স্থাপিত বহুজাতিক কোম্পানি থেকে। টাকা না থাকায় বিদেশ থেকে ওষুধও আমদানি করা যাচ্ছিল না তখন। পরিস্থিতিটা এখন পুরোটাই উল্টো। চাহিদার প্রায় 98% ওষুধই এখন উৎপাদিত হয় দেশে, যার প্রায় 90%ই দেশীয় প্রতিষ্ঠানের দখলে। শুধু তাই নয়, মেড ইন বাংলাদেশ ওষুধ এখন রপ্তানি হয় বিশ্বের 127টি দেশে। এর মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, ডেনমার্ক। ওষুধ রপ্তানি করছি আমরা বিশ্বের প্রায় 100টি দেশের কাছে।
এটা তো ভাবাই যায় না। আমরা ইন্দোনেশিয়া থেকে সিমেন্ট এনে এই দেশে কাজকর্ম শুরু হলো 70 দশকে, 70 কি 80 দশক পর্যন্ত সিমেন্ট আমদানি করতাম আমরা। এখন আমরা রপ্তানিকারক দেশ, আমরা ইস্পাত রপ্তানি করতেছি, তো আমরা মোটর সাইকেল রপ্তানি করতেছি, রানার মোটর সাইকেল আমরা রপ্তানি করি, আমরা সাইকেল ইউরোপে রপ্তানি করি বহুদিন থেকে। বাংলাদেশ এখন বিশ্বে বড় বড় জাহাজ তৈরি করে। মেড ইন বাংলাদেশে লেখা কত জাহাজ প্রশান্ত মহাসাগরের ঢেউ ভাঙে সময় গুনে গুনে। দেশের বানানোর হাইটেক জাহাজ কমিশনিং করা হয় বিদেশের অনেক সেনাবাহিনীতেও। $1972 সালে বাংলাদেশের রপ্তানি ছিল $35 কোটি, এখন তা $4000 কোটি ওপরে। বাংলাদেশে এখন চাল উৎপাদন হয় 3,90,00,000 মেট্রিক টন, যা দেশের চাহিদার চেয়েও বেশি। অথচ স্বাধীনতার পর 7.5 কোটি মানুষের চাহিদার জন্য চাল আমদানি করতে হতো। গ্রাম বাংলায় যে রাস্তাঘাট, সড়ক, জনপথ, আজকে যে পণ্যাদি গ্রামাঞ্চলে পাওয়া যায়, এটা তো একসময় কল্পনা করা যেত না। ঢাকায় বানানো পাউরুটি এখন গ্রামে পাওয়া যায়, ক্যালক কর্নফ্লেক গ্রামের বাজারে পাওয়া যায়, এই কি ভাবা যেত কখনো? কলা গাছ দিয়ে বিয়ের অনুষ্ঠানের গেট বানাতো, সেখানে এখন ডেকোরেটর প্রতিযোগিতা করে গেট বানায়। এগুলো আমরা প্রবৃদ্ধি যদি কারো ভালো না লাগে যে প্রবৃদ্ধি দিয়ে বোঝা যায় কিনা, এই চাক্ষুষ উদাহরণগুলি দিয়ে তো বোঝা যায়। আজকে ছেলে মেয়েরা খালি পাওয়া যায় না, ইউনিফর্ম পরে গ্রামে স্কুলে যায়, তো এটার জন্য প্রবৃদ্ধি বলতে এটা দিয়ে বোঝা যায়। শিক্ষা খাতেও বাংলাদেশের অর্জন চোখে পড়ে। 70 দশকে যেখানে প্রায় 85% নারী শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল, এখন নারীদের প্রায় 57% শিক্ষিত। নারীর ক্ষমতায়নে এখন 50তম র্যাঙ্কে, আর ভারত 112, পাকিস্তান ওরকমই 100-র নিচে। তো এই নারীর ক্ষমতায়নেও আমরা অনেক এগিয়ে গেছি। আজকে প্রাইমারি স্কুলে ছাত্রী বেশি ছাত্রর চেয়ে, তার মানে কোনো ছাত্রী আর বাড়িতে থাকে না, মানে মেয়েরা। সেকেন্ডারি স্কুলে আরও বেশি ছাত্রী সংখ্যা ছাত্রদের চেয়ে। এটা কি ইঙ্গিত দেয়? ইঙ্গিত দেয় সামাজিক ক্ষেত্রে বড় রকমের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন এসেছে। সাহসে দেখিয়েছে নিজের টাকায় মেগা প্রকল্প বাস্তবায়নে। 30,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করার শেষ দিকে স্বপ্নের পদ্মা সেতু। প্রায় 6.5 কিলোমিটার এই সেতু এখন দৃশ্যমান। 90-এর দশকে থাইল্যান্ডে যেতাম বা মালয়েশিয়াতে যেতাম, দেখতাম যে বড় বড় প্রকল্পের কথা। তখন আমরা চিন্তা করছি বাংলাদেশে কবে হবে। এখন বাংলাদেশের পত্রিকা খুললেও আমরা বড় বড় প্রকল্পের কথা দেখি। তো বড় সেতু নিজস্ব টাকায় করতে পারলাম, এইটা একটা বড় রকমের সাফল্য। এটা প্রমাণ করবে আমাদের সক্ষমতা, এটা প্রমাণ করবে আমাদের দৃঢ়তা, এটা প্রমাণ করবে আমাদের আপসীনতা। আমরা কারো কাছেই মাথা নোয়াতে পারি না। চট্টগ্রামের কর্ণফুলী নদীর ভেতর দিয়ে তৈরি করা হচ্ছে 3.25 কিলোমিটার টানেল। এই টানেলের বেশিরভাগ কাজই শেষের পথে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম নদীর তলদেশ দিয়ে পথ তৈরি করছে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। হাতে নেওয়া হয়েছে যমুনায় বঙ্গবন্ধু সেতুর পাশে আরেকটি রেল সেতু প্রকল্প। হচ্ছে মেট্রো রেল, র্যাপিড ট্রান্সপোর্ট। পটুয়াখালীর পায়রায় হয়েছে নতুন সমুদ্র বন্দর। শিল্প বিপ্লব ঘটাতে প্রত্যেক জেলায় তৈরি হচ্ছে অর্থনৈতিক জোন। এটা শুধু কথা না, কেবল স্বপ্ন নয়, এই স্বপ্নের পিছনে কর্মসূচির সমর্থন রয়েছে এবং এ কারণেই আমরা এগিয়ে যাব এবং আমার স্থিতিশীলতা, অর্থনৈতিক টেকসইত্ব এই জন্যই থাকবে। মহাকাশে বসানো হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। সেই স্যাটেলাইট দিয়েই চলছে দেশের টেলিভিশনগুলো। করোনা পরিস্থিতির মধ্যেও ভারত ও পাকিস্তানের চেয়ে নিরাপদে আছে বাংলাদেশ, এমন তথ্য দিয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনমিস্ট। উদীয়মান অর্থনীতির 66 দেশের মধ্যে গবেষণা চালিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। বাংলাদেশের অবস্থান 9ম, চীনের অবস্থান 10মে, ভারত 18 আর পাকিস্তান 43তম অবস্থানে রয়েছে। ওই উন্নয়নশীল তালিকায় ঢোকা এটা আমাদের এই স্বাধীনতার পরে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে যে সমস্ত উন্নতি হয়েছে এবং
অর্থনীতিকে ঝুঁকি মুক্ত রাখার জন্য যে কাঠামো তৈরি করতে আমরা পেরেছি, সেটারই একটা আনুষ্ঠানিক সর্বোচ্চ পর্যায়ে আন্তর্জাতিক স্বীকৃতি 2024 সালে আমরা আশা করতে পারি আমরা পাব। বাংলাদেশের অর্থনীতি নিয়ে বৈশ্বিক এক গবেষণায় উঠে এসেছে, এই ধারা চলতে থাকলে 2050 সালে বিশ্বের 23তম বৃহৎ অর্থনৈতিক দেশ হবে বাংলাদেশ। অর্থনৈতিক আকার হবে 28তম। অর্থনৈতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশ কতটা শক্তিশালী হবে তা নিয়ে গবেষণা করে যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপার্স PwC। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন 2041 পর্যন্ত আছে, 100 বছর পরিকল্পনা। এই যে সামনে তাকানোর সামর্থ্য, দূরদৃষ্টি, সামনে তাকানোর এই যে সুনির্দিষ্ট কর্মপন্থা, এইটা বাংলাদেশকে এই 2009-10 থেকে বাংলাদেশকে এত গতি দিয়েছে উন্নয়নের দিক থেকে। আমি কখনোই বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রকে, জনসংখ্যার দিক দিয়ে বড় হলেও আসলেই তো ছোট রাষ্ট্র, কখনোই পাশ্চাত্যের বড় বড় দেশগুলোর কথা করি না। কিন্তু যদি আবার বলি যে মানবিক মূল্যবোধ দেখলে ওদের চাইতে আমাদের কম আছে নাকি? শুধু সম্পদ, শুধু মূলধন এগুলোই বড় কথা না। বড় কথা হলো মানব সম্পদের যে গুণগত মান এবং তাদের উন্নত হওয়ার জন্য আকাঙ্ক্ষা আছে কিনা। বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা আছে। স্বাধীনতার পর বাংলাদেশের আয়তন ছিল 1,47,570 বর্গ কিলোমিটার। 2015 সালে ভারতের কাছ থেকে ছিটমহল বিনিময়ের পর অতিরিক্ত 10,050 একর জায়গা বেশি পেয়ে যায় বাংলাদেশ। এতে আয়তন দাঁড়ায় 1,47,610 বর্গ কিলোমিটার। গত 20 বছরে বঙ্গোপসাগরে 50টির মতো নতুন দ্বীপ জেগেছে। গবেষণায় দেখা গেছে তার আয়তন প্রায় 1,600 বর্গ কিলোমিটার। সব মিলিয়ে আয়তন দাঁড়ায় 1,49,210 বর্গ কিলোমিটার। অর্থাৎ 57,000 বর্গ মাইলের এই দেশে এখন সম্ভব না বলে কিছুই নেই, আছে অযুত সম্ভাবনা। 57,000 বর্গ মাইলের এই বাংলাদেশ এখন অনেক এগিয়ে চলেছে। কবি সুকান্তের বাংলাদেশ মাথা নোয়াবার নয়, যে কোনো সংগ্রামে হাঁটতে শেখেনি। এই দুর্বার জনপদের জনশক্তি স্বপ্ন ভাঙার পর বেদনায় নীল হয়ে পর মুহূর্তেই আবার স্বপ্ন দেখতে শুরু করে নতুন রঙে, নতুন সুরে। এই অদম্য বাংলার সুর তাই শোনা যায় এখন বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে।